ওটা আমাকে আমার হোয়াটসঅ্যাপে দিয়েন, মানে জিনিসটা কি, আচ্ছা। ঠিক আছে? সেই অনুযায়ী তখন আমরা একটা মানে ছোট্ট একটা ওয়ার্কিংস করে নিব, ঠিক আছে? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে। তাহলে আমরা একটু ওকে। শুরু করি আজকে। আহ, এর মাঝখানে আমি হয়তো, আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখলে আমি ছোট ছোট কিছু ক্লাস হয়তো আপলোড করেছি। তো সেগুলো হয়তো এখনো লাইভ হয়নি, শিডিউল দিয়ে রাখছি। আর আজকে কারণ অনেকদিন গ্যাপ যাবে, এই কারণে যাচ্ছে আমার নিজেরও কিছু ক্লাস, আমি বাইরের একটা প্ল্যাটফর্মের সাথে কিছু যুক্ত, অন্য পারপাসে কিছু ক্লাস করছি অফিসিয়াল। তো যার কারণে আমি বিজি হয়ে গেলাম, এই কারণে আমি বলছি, না অনেক গ্যাপ পড়ছে। তো আজকে ওই যে প্রফেসর নুরুল হক স্যারের সাথেও কথা হচ্ছিল। তো স্যার বলছেন, স্যারের সাথে অনেক কিছু শেয়ার করছি স্যার। আহ, আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে স্যার, আমার মনে হয় আপনি আছেন অনলাইনে। তো স্যারকে রিকোয়েস্ট করলাম, স্যারকে বললাম যে স্যার যেহেতু অ্যাকাউন্টিং এর প্রফেসর, তো আমি স্যারকে রিকোয়েস্ট করছি যে জাস্ট সবার জন্য, কারণ এখানে অনেকজন আছেন হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো সবার জন্য জাস্ট আইটিপি এক্সামে যেরকম আসে, মানে কাইন্ড অফ ইন্টারমিডিয়েট লেভেলে, যে জার্নাল, এরপরে জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রাইব্যালেন্স, ট্রাইব্যালেন্স থেকে একটা ব্যালেন্স শিটের মতো করে জাস্ট ছোট্ট অঙ্কের মাধ্যমে কিভাবে শেষ করা যায়। আপনাদের সবার জন্য হয়তো উপকার হবে, স্যার এইভাবে একটু হেল্প করবেন আর কি আমাদের সবাইকে। ওকে এ- স্যার, ওকে তাহলে অনেক ভালো হবে। আর এই পারপাসে আমি জাস্ট এখানে আহ, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে আহ, ধারা 36 ভাড়া হতে হয়। তাহলে আমরা গতদিন বেতন খাতে আয়টা শেষ করেছি। তো বেতন খাতে আয়ের মধ্যে আমরা মোটামুটি একটা ছোট্ট অঙ্ক করেছি। আর আজকে আমি ভাড়া হইতে আয় এই জিনিসটা একটু বলার চেষ্টা করছি। ধারা 36-এ যদি কোনো ব্যক্তির কোনো সম্পত্তির ভাড়া প্রদান হইতে অর্জিত মোট ভাড়া মূল্য হইতে এই অধ্যায়ে বর্ণিত সর্বমোট অনুমোদনযোগ্য খরচ, তাহলে এখানে কিন্তু বল দেওয়া আছে অনুমোদনযোগ্য খরচ কি হবে। এগুলো বাদ দিলে যা অবস্থা থাকবে সেটাই ওই ব্যক্তির ভাড়া হইতে হয়। সেটা আমরা দেখছি। মনে করেন কোন একজন ব্যক্তির, আপনারা যদি একটু নিজেরা রিকল করার চেষ্টা করেন, তাহলে কোন একজন ব্যক্তি যে পরিমাণ ভাড়া পায়, তার মধ্যে থেকে যদি অনুমোদনযোগ্য খরচগুলো বাদ যায়, তারপর বাদ বাকি যেটা থাকবে সেটা হইতে ভাড়া হইতে আয় হিসেবে ইয়ে হবে, আহ, বিবেচিত হবে। সেটাই এখানে বলার চেষ্টা করেছে ধারা 36-এর 1-এ। আর 2-এ বলছে কি, কোনো ব্যক্তির সম্পত্তির কোনো অংশ উক্ত ব্যক্তির স্বীয় ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হইলে, তাহলে ধরেন কোন একটা ব্যক্তির একটা বিল্ডিং আছে, কিন্তু উনি নিচতলায় নিজে ব্যবসা করেন, বা উহা হইতে প্রাপ্ত আয় উক্ত ব্যক্তির ব্যবসা হইতে আয় খাতে পরিগণনা যোগ্য হইলে, তার উক্ত অংশের জন্য এই ধারা প্রযোজ্য হবে না। তাহলে তখন এই ভাড়া হইতে আয় হিসাবে এটা প্রযোজ্য হবে না, সেটা তখন আলাদাভাবে যাবে। মনে করেন অনেকের কি হয়, অনেকে একটা সম্পত্তি নিজের নামে না করে, আমি 36-এর 2 নাম্বারটা একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি। ধরেন প্রাতিষ্ঠানিক নামে কোন একটা জায়গা এবং কোন একটা বিল্ডিং, তো সেখান থেকে যেটা প্রাপ্ত আয় হবে সেটা তো আর ভাড়া হইতে আয় না, এটাই বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে? তারপর হচ্ছে 3 নাম্বারের ক্ষেত্রে হোটেল, হোস্টেল, মোটেল এবং রিসোর্টের ক্ষেত্র ব্যতীত অন্য কোনো সম্পত্তির ভাড়ার প্রকৃতি, কারবার বা বাণিজ্য বা ব্যবসা নির্বিশেষে যে ধরনের হোক না কেন, উক্ত সম্পত্তি হইতে আয়, ভাড়া হইতে আয়, আয় খাতের অধীন পরিগণনা হবে। এটা আহ, মানে জিনিসটা হচ্ছে, যদি ব্যবসা বাণিজ্য নির্বিশেষে সেটা যে ধরনের হোক না কেন, যদি মনে করেন একটা ইয়ে ভাড়া দিছেন, ল্যান্ড ভাড়া দিছেন খালি, তাহলে সেটাই এই সম্পত্তি হইতে ভাড়া হইতে আয় হিসেবে বিবেচিত হবে। আমরা দেখবো, এটা উদাহরণ করলে হয়তো বুঝতে পারবেন জিনিসটা। আর এটা একটু দেখতে মানে হেজি লাগতেছে, কারণ আমি একটু বড় রেখেছি। আমি একটু একটু ছোট করে দিই। ধারা 37-এ এটা একটু ইন্টারেস্টিং। এটা মানে প্রথমবার যখন আয়কর আইন 2023 সালে মানে পাশ হয়, তখন কিন্তু এই ফর্মুলাটা এক ধরনের ছিল। আর 2024-এ এসে অর্থ আইন 2024 দ্বারা এটা একটু করে পরিবর্তন করা হয়েছে। তাহলে আপনারা শুধু ফর্মুলাটা দেখেন, ক মানে এটা ধারা 37-এ
আহ, একদম ফর্মুলা করে দেওয়া আছে। ক হচ্ছে খ প্লাস গ প্লাস ঘ মাইনাস উম মাইনাস চ। তাহলে ক হচ্ছে মোট ভাড়া মূল্য, খ হচ্ছে নিম্নবর্ণিত অঙ্কসমূহের মধ্যে যাহা অধিক, অর্থাৎ গৃহ সম্পত্তি হইতে অর্জিত ভাড়ার মূল্য অথবা গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য, যেটা বেশি হয়। আমরা এটা এমন অঙ্ক করার সময় দেখেছি। আর উক্ত সম্পত্তির ভাড়া বাবদ গৃহীত সমন্বয়যোগ্য অগ্রিমের যতটুকু উক্ত আয় বর্ষে সমন্বয়কৃত করা হয়েছে। ঠিক আছে। আর ঘ হচ্ছে উক্ত আয় বর্ষে উক্ত গৃহ সম্পত্তি ব্যবহার সূত্রে প্রাপ্ত স্যালামি বা প্রিমিয়াম ব্যতীত অন্য যে কোনো অঙ্ক বা সমুদয় সুবিধার অর্থ যাহা খ এবং গতে উল্লেখিত অঙ্কের অতিরিক্ত। উমটা বলছে কি, গৃহ সম্পত্তি ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যে কোনো প্রকারের সার্ভিস চার্জ, মেরামত, রক্ষণাবেক্ষণ চার্জ বা অন্য কোনো অর্থ, উহা যে নামে অভিহিত হোক না কেন, এটা বাদ যাবে। অনেক সময় হয় কি, আমরা যখন বাড়ি ভাড়া নিই তখন টোটাল ভাড়াটা একসাথে সার্ভিস চার্জ হিসেবে অনেকে নিয়ে নেয়, আবার অনেকে ফ্ল্যাটের মধ্যে ভাড়াটা আলাদা, সার্ভিস চার্জটা আলাদা। তো এক্ষেত্রে এটা যারা একসাথে নেই, এই জন্য এই জিনিসটা ভেঙে দিয়েছে। আর চ হচ্ছে শূন্যতা ভাতা, মানে এটা এখানে একটা পরিবর্তন এনেছে। দেখেন, চ হচ্ছে শূন্যতা ভাতা, যাহা কেবল বিদ্যুৎ বিল উপস্থাপন সাপেক্ষে প্রমাণিত হইলে অনুমোদনযোগ্য হবে। এটার কাহিনীটা আমি একটু বলি আপনাদেরকে। চ, বিশেষ করে চটা দেখেন, ধারা 37-এর চটা, এটাতে পরিবর্তনটা এনেছে। অর্থাৎ প্রথমবার যখন আইনটা পাশ হয় তখন বলছে কি, এটা আগেও ছিল, আয়কর অধ্যাদেশও ছিল, যে আপনার একটা বাড়ি বাড়ি আছে, ধরেন 5 তলা বা 10 তলা, যে বাড়িতে থাকুক না কেন, বাট অনেক সময় হয় না ভাড়াটিয়া থাকে না, তখন ভাড়াটিয়া যদি না থাকে তখন কিন্তু আপনাকে আহ, কমিশনার আপনার সার্কেল সার্কেল বরাবর আপনাকে, উপকর কমিশনার বরাবর আপনাকে চিঠি দিতে হবে যে আপনার এই মাসে বাড়ি ভাড়া নাই। এটা কিন্তু প্রতি মাসে এরকম করে যেতে হতো। তো এখন এটা একটা করদাতার জন্য একটা হ্যাসেল ছিল, যার কারণে এটা অনেকের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড তখন এই জিনিসটা পরিবর্তন এনেছে, বলে যে এটা তো একদম সিম্পল করা যায়। সে সিম্পলটা কি, আমরা যে ভাড়া, যে বাড়ি ভাড়াটা, যে যে ফ্ল্যাটটার ভাড়া আমরা শূন্যতা দাবি করবে এসএসসি, তাহলে সেক্ষেত্রে উনি বিদ্যুৎ বিল দিবে। আর বিদ্যুৎ বিল দিলে যদি বিদ্যুৎ বিলে যদি কোনো বিল না থাকে, শুধু মিটার চার্জ থাকে, আর কোনো ইউনিট কনজাম্পশন না থাকে, তাহলে সেটাকে আমরা শূন্যতা ভাতা হিসেবে পরিগণিত করতে পারবো। এটা একটা সুন্দর জিনিস। এই জিনিসটা পরিবর্তন হয়েছে, আমি জাস্ট আপনাদেরকে মনে থাকার জন্য এই জিনিসটা একটু ভেঙে বললাম। 37-এ বলা হচ্ছে গৃহ সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তির, তাহলে গৃহ সম্পত্তি তো ব্যতীত, তাহলে যদি কোনো খালি ল্যান্ড ভাড়া দেন, এটা এক নম্বর হচ্ছে যদি কোনো বাড়ি ভাড়া দেন, ফ্ল্যাট ভাড়া দেন, সেটার জন্য। আর 2 নম্বর হচ্ছে গৃহ সম্পত্তি ব্যতীত যদি অন্যান্য সম্পত্তির মোট ভাড়া মূল্য নিম্নবর্ণিত সূত্র অনুযায়ী পরিগণিত হবে। কি, ক হচ্ছে খ প্লাস গ প্লাস ঘ। ক হচ্ছে মোট ভাড়া মূল্য, তারপর হচ্ছে আহ অঙ্কসমূহের মধ্যে যে অধিক হবে সেটা, আর গ হচ্ছে উক্ত সম্পত্তির ভাড়া বাবদ গৃহীত সমন্বয়যোগ্য অগ্রিমের যতটুকু সমন্বয়কৃত হয়েছে সেই অংশটা। অর্থাৎ অনেক সময় অ্যাডভান্স পেয়ে থাকেন, সে অ্যাডভান্স থেকে যখন যতটুকু ওই অংশে ওই পরিমাণে ওই বছরের জন্য সমন্বয় হয়েছে। ধরেন আপনার আপনি অ্যাডভান্স দিলেন 1 লাখ টাকা, ভাড়া হচ্ছে 25,000 টাকা, ওখানে আহ অ্যাডভান্স সমন্বয় করছে 5,000 টাকা, তাহলে নেট হচ্ছে 20,000 টাকা। তাহলে অনেক সময় অনেকে করে কি, ওই যে 20,000 টাকা যদি আপনি ইয়েতে ধরেন, তাহলে বাকি 5,000 টাকাটা অগ্রিমের সাথে সমন্বয়যোগ্যটা আলাদা রাখতে হবে। এটাই বলার চেষ্টা করা হয়েছে। তবে সত্য থাকে যে অসমন্বয়যোগ্য কোনো অগ্রিম বা নিরাপত্তা জামানত ইহার অন্তর্ভুক্ত হইবে না। তাহলে কোনো অসমন্বয়যোগ্য যদি থাকে, ধরেন আমি 3 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, এই বছরে আমার 1,20,000 টাকা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাডভান্স, বাকি 1,80,000 টাকা যেটা থাকবে সেটা কিন্তু ইহার অন্তর্ভুক্ত হইবে না।
আর গ হচ্ছে অন্যান্য অন্য যে কোনো সম্পত্তি ব্যবহার হইতে অর্জিত আয় এবং সম্পত্তি হইতে প্রাপ্ত অন্য যে কোনো অঙ্ক বা কোনো সুবিধার অর্থমূল্য যাহা খ ও গতে উল্লিখিত অঙ্কের অতিরিক্ত। অর্থাৎ খ এবং গতে যেটা আছে সেই অনুযায়ী সে তার থেকে যদি বেশি হয় সে জিনিসটা একটু দেখি। ধারা 38-এ তাহলে প্রথমে দেখেন, ধারা 37 হচ্ছে বাড়ি ভাড়াটা কি জিনিস, ধারা 37 হচ্ছে ধারা 36 হচ্ছে ভাড়া হইতে আয়টা কি জিনিস, ধারা 37 হচ্ছে কিভাবে নির্ধারণ করবেন, মানে একটা ফর্মুলা দেওয়া আছে। এই জিনিসগুলো আয়কর অধ্যাদেশের 1984-তে ছিল না, আয়কর আইন 2023-এ এই জিনিসগুলো একদম ফর্মুলা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটা অনেক এটা আসলে নাই বললে ভুল হতো, ওটা আগে ওই যখন আমরা বাড়ি ভাড়া নির্ধারণ করতাম তখন একটা আলাদা ফর্মের মধ্যে ছিল, সেই জিনিসগুলো এখন আইনে নিয়ে এসছে, আয়করের 2023-এর মূল আইনে নিয়ে এসছে এই ফর্মুলাগুলো। আর ধারা 38-এ বলা হচ্ছে কোন কোন খরচগুলো ভাড়া হইতে আয় যেটা হবে তার মধ্যে কোন কোন খরচগুলো অনুমোদনযোগ্য হবে, অনুমোদনযোগ্য হিসেবে এগুলো বাদ যাবে। যেমন মনে করেন আপনি একটা একটা ফ্ল্যাটের ভাড়া পেলেন 50,000 টাকা, তাহলে সবটা তো আর আপনার সবটা তো আর আপনার ভাড়া হইতে আয় না। সেখানে কিছু জিনিস আপনাকে আইন অনুযায়ী অনুমোদনযোগ্য খরচ দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আপনি চাইলে ওই টোটাল, চাইলে মানে কি এটা আইনগত, আপনি ওই 50,000 টাকা যেটা ভাড়া মূল্য পাইছেন সেখান থেকে বাদ যাবে। যেমন কোনো গৃহ সম্পত্তির ক্ষতি বা ধ্বংসের ঝুঁকি বিপরীতে কোনো বীমা করা হইলে, তাহলে আপনি যদি কোনো বিল্ডিং এর ফ্ল্যাটের জন্য যদি কোনো বীমা করেন, সেই বীমার যে প্রিমিয়ামটা সেটা তাহলে ওই ভাড়া মূল্য থেকে বাদ যাবে। তবে এটা একটা মনে রাখতে হবে, ধরেন আপনার ওই ফ্ল্যাটে ওই বিল্ডিং এ যদি মনে করেন 10টা ফ্ল্যাট থাকে, তার মধ্যে আপনি যতটার ভাড়া আপনি আহ, আহ, করবেন ততটার জন্যই কিন্তু আপনি এই সুবিধাটা নেবেন। যেমন মনে করেন আপনি ফ্ল্যাটে থাকেন হচ্ছে আপনি একটা বিল্ডিং এ 5টা ফ্ল্যাট, সেটা 4টা ফ্ল্যাট ভাড়া দিছে, নিজে একটা থাকেন, তাহলে আপনাকে কিন্তু প্রিমিয়াম ক্যালকুলেশনের সময় ওই 4টা ভাড়ার এই জিনিসটা ওই আপনার প্রোরাটা বেসিসে করে নিয়ে আসতে হবে। এটা একটা অঙ্ক করলে বুঝবেন, আমরা পরের একটা ছোট্ট একটা এক্সাম্পল আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পরে। এরপর হচ্ছে গৃহ সম্পত্তি অর্জন, নির্মাণ, সংস্কার বা পুনর্নির্মাণের জন্য কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি হইতে কোনো মূলধনী ঋণ গ্রহণ করলে সেই ঋণের উপর পরিশোধিত সুদ বা মুনাফা। দেখেন, মনে করেন আপনি বিল্ডিংটা ওঠানোর জন্য বা ফ্ল্যাট গুলো নেওয়ার জন্য আপনি যে লোনটা নিছেন, লোনের ইনস্টলমেন্টটা না, শুধু ওই সময়ের জন্য ওই অর্থ বছরের জন্য আপনি যে পরিমাণ সুদ পরিশোধ করেছেন, অর্থাৎ অনেক সময় ইনস্টলমেন্ট যখন ধরেন 12টা ইনস্টলমেন্ট দিচ্ছেন, 12টা ইনস্টলমেন্টের মধ্যে কিন্তু যখন আপনি ব্যাংক থেকে ওই লোনের স্টেটমেন্টটা নেন তখন কিন্তু ওখানে ওই টাকাটাকে দুই ভাগ করা থাকে, একটা হচ্ছে মূল অংশ, একটা হচ্ছে সুদের অংশ। আপনি কিন্তু এখানে সুদের অংশটা আপনি বাদ দিতে পারবেন। তারপর বলছে কি, গৃহ সম্পত্তির উপর পরিশোধিত যে কোনো কর, ফি বা অন্য কোনো বার্ষিক চার্জ যাহা মূলধনী চার্জ প্রকৃতির নয়। তাহলে মূলধনী চার্জ প্রকৃতির, যেমন কোনো সময় ওই গৃহ সম্পত্তির উপর কোনো খাজনা প্রদান করছেন, তাহলে সেই জিনিসটা বাদ যাবে। সেটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে ধারা 38-এর গতে। ঘতে হচ্ছে গৃহ সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত, নবনির্মাণ বা পুনর্নির্মাণের জন্য ব্যবহৃত কোনো মূলধনী ঋণের উপরে কোনো ব্যাংক ফাইন্যান্স কোম্পানিকে ভাড়াপূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করা হলে তাহলে সেই সুদ বা মুনাফার ভাড়া শুরুর সহিত সংশ্লিষ্ট আয় বর্ষ হইতে একাধিক্রমে 3 বছরে আয় বর্ষে সমষ্টিতে, তবে শর্ত থাকে যে ভাড়ার পূর্বে সময়ের কোনো সুদ বা মুনাফা উহার অংশ যদি তাকে উক্ত উক্ত বর্ণিত সময়ের পরে বিয়োজনযোগ্য হবে না। এটা আসলে একটা বার দেওয়া আছে যে 3 বছরের ভিতরে কোনো কোম্পানিকে ভাড়া মূল্য যদি নির্ধারণ করেন, এটার জন্য যদি কোনো সুদ বা মুনাফা প্রদান করেন, তাহলে ওই 3 বছর সময়ের জন্য একটা নির্দিষ্ট করে দেওয়া আছে জিনিসটা। তা ওমো নাম্বারের ক্ষেত্রে বলা হচ্ছে, যেহেতু আমরা যখন ফ্ল্যাট গুলো ভাড়া দিই তাহলে সেখানে তো একটা মেনটেনেন্স খরচ যায়, আহ, ভাড়া সংগ্রহ, ধরেন একটা কেয়ারটেকার রাখা, তারপর পানি, আহ, কোন একটা কমন বিদ্যুৎ গুলো, তারপর হচ্ছে গ্যাস সার্ভিস চার্জ, মেরামত, এগুলো সবগুলো মিলাই
আইন বলছে কি, আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে যদি বাড়ি ভাড়া দেন তাহলে 30%, অবাণিজ্যিক উদ্দেশ্যে যদি গৃহ সম্পত্তি ভাড়া দেন তাহলে 25% আপনি বাদ দিতে পারবেন। তাহলে ওই 50,000 টাকা থেকে আপনি কি করতে পারবেন, এই 25% যদি বাণিজ্যিক অবাণিজ্যিক হয় তাহলে 50,000 টাকার 25%, 12,500 টাকা আপনি মেনটেনেন্স চার্জ বা হিসাবে আপনি বাদ দিতে পারবেন। গৃহ সম্পত্তির আংশিক ভাড়া প্রদানের ক্ষেত্রে আংশিক ভাড়া বিপরীতে আনুপাতিক হারে খরচ অনুমোদনযোগ্য হবে। ওই একটু আগে আমি যেটা বলেছিলাম প্রিমিয়ামের খরচ, প্রিমিয়ামের কথা, যে যতটুকু আপনি থাকবেন সেটা বাদ দিয়ে যতটুকু ভাড়া ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই জিনিসটাই, সেটা 6 নম্বরে আপনাকে কিন্তু বলে দেওয়া আছে। আর যে ক্ষেত্রে কোনো গৃহ সম্পত্তির আয়বর্ষের অংশবিশেষের জন্য ভাড়া প্রদান করা হয় সেক্ষেত্রে ভাড়া প্রদানকৃত সময়ের আনুপাতিক হারে খরচ অনুমোদনযোগ্য হবে। তাহলে একই জিনিস, মানে এগুলো সবগুলো আনুপাতিক হারে হবে। 2 নম্বরে বলা হচ্ছে গৃহ সম্পত্তি ভিন্ন অন্য কোনো সম্পত্তির ভাড়া হইতে আয় হিসাবের ক্ষেত্রে নিম্নবর্ণিত সীমা ও শর্ত সাপেক্ষে বিয়োজন সমূহ অনুমোদিত হইবে। তাহলে 1 নম্বর পুরোটা ছিল গৃহ সম্পত্তির ক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে, অর্থাৎ। আর 2 নম্বরটা হচ্ছে গৃহ সম্পত্তি ভিন্ন, অনেক সময় আমরা খালি খালি জায়গা ভাড়া দিই, ওই জিনিসগুলোর জন্য কি হবে। ব্যবসা হইতে আয় পরিগণনার ক্ষেত্রে ধারা 49 থেকে 55 আমরা যখন পড়ব ব্যবসা ক্ষেত্রে আয়, এটা খুবই ইন্টারেস্টিং। যারা কোম্পানির ল প্র্যাকটিস করবেন, কোম্পানির জন্য প্র্যাকটিস করবেন, তাদের জন্য একদম ধারা 49 থেকে 55 হচ্ছে একদম মানে প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলতে হবে। আর আপাতত ভাবে আইটিপির জন্য দরকার নেই, আইটিপির জন্য বিশেষ কিছু জিনিস দরকার, মানে পরীক্ষা দেওয়ার জন্য। সেই জিনিসগুলো আমরা যখন আলোচনা করব তখন বলবো। বাট যদি কেউ মনে করেন যে আমি এই প্রফেশনটাকে কোনো কোম্পানির পার্সপেক্টিভে ডেভেলপ করব, তাহলে অবশ্যই আপনার জন্য ধারা 49 থেকে 55 পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। এবং এটা রিলেটেড প্রত্যেকটা কেমন করে জিনিসটা ইম্প্যাক্ট হয় একটা ম্যাথমেটিক্যালি পড়তে হবে জিনিসটা। তাহলে যেটা বলছিলাম, ব্যবসা হইতে আয় পরিগণনার ক্ষেত্রে ধারা 49 থেকে 55 অনুযায়ী যে সকল বিয়োজন সেই সকল সীমা ও শর্ত অনুমোদিত, ওখানে যেগুলো বলা থাকবে সেই জিনিসগুলো এখানে ইমপ্লাইড হবে, যে সত্য ও যদি কোনো সত্য থাকে এটা। আর তৃতীয় তফসিল অনুযায়ী অনুমোদিত ভাতা সমূহ ব্যতীত যেগুলো অনুমোদিত ভাতা আছে সেগুলো সহ অন্যান্য বিয়োজনের ক্ষেত্রে, সকল বিয়োজনের ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে। এখন আসি ছোট্ট একটা অঙ্ক, এটা আমরা ওই যে আপনার আয়কর নির্দেশিকা থেকে নিয়েছি। উদাহরণ 4, আমার মনে হয় স্যার এখানে অনেকে আছেন আপনারা এই আয়কর নির্দেশিকার প্রবলেম গুলো সলভ করে ফেলেছেন, কিন্তু তারপরেও বারবার করবেন। এই ছোট অঙ্কটা ছোট অঙ্ক আকারে মানে আপনার ওই প্রবলেম কোশ্চেন পেপারে দেওয়া থাকতে পারে। বলা হচ্ছে কি, ধরা যাক ঢাকার গুলশান এলাকায় মিস শাইলা আজিজ, তাহলে মিস শাইলা আজিজ মানে মহিলা করদাতা, ওনার লিমিট চলে যাবে কোথায়, 4 লক্ষতে, চার একটি লাখ 4 লক্ষ। এটা পরে বুঝতে হবে জিনিসগুলো। এইটাই আমি জাস্ট ক্লিক করার জন্যই আপনাদেরকে এটা বলছি, কারণ অনেকে একদম গতানুগত করে ফেলবেন, 3.5 লাখ বসাই দিবেন। মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে, মানে প্রত্যেকটা শব্দ লাইন এই জিনিসগুলো আপনাদের জন্য ইফেক্টিভ, পড়ে যেতে হবে জিনিসগুলো। গুলশান এলাকার মিস শাইলা আজিজের একটি 3 তলা আবাসিক বাড়ি রয়েছে। ওই বাড়ির নিচতলায় তিনি সপরিবারে বসবাস করেন। তাহলে উনি নিচতলায় বসবাস করেন, মানে একটু হিসাব রাখবেন, নিচতলায় উনি থাকেন। দ্বিতীয় এবং তৃতীয় তলা আবাসিক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট আয়বর্ষে জুলাই মাস থেকে মাসিক 60,000 টাকা ভাড়া দিয়েছেন। তাহলে 1 জুলাই থেকে উনি ভাড়া দিয়ে দিয়েছেন কোনটার জন্য, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা। কয়টা ফ্ল্যাট, 2টা ফ্ল্যাট, দুই 2টা ফ্লোর, 2টা ফ্লোর, 60,000 টাকা উনি ভাড়া দিয়ে দিয়েছেন। এখন আসি, 60,000 টাকা যদি উনি ভাড়া দিয়ে দেখেন, আর তাহলে 12 মাসের জন্য 60,000 টাকা করে, 60,000 গুণ 12 গুণ 2টা তলার জন্য 2। ঠিক আছে, এখানে একটু ভুল দিছে, দেখেন এখানে করে দেওয়া আছে ভাড়া মূল্য মাসিক 60,000 গুণ, মাসটা এখানে 12-র পাশে হবে, 12 মাস গুণ 2। আমি বুঝতে পারছি জিনিসটা কেন এখানে একটু ভুল আছে। তাহলে 60,000, 60,000 গুণ 12 মাস গুণ 2, তাহলে 14,40,000 গেল। পরেরটা দেখেন, তিনি সমন্বয়যোগ্য অগ্রিম হিসাবে
দুজন ভাড়াটিয়া থেকে 8 লক্ষ টাকা করে গ্রহণ করেছেন। তাহলে উনি তো 8 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছেন, তার মধ্যে 20,000 টাকা করে কিন্তু উনি অ্যাডজাস্ট করে ফেলেছেন ওই ডিউরিং দ্য পিরিয়ডে। মানে ওই 1 বছরে 12 মাসের জন্য 20,000 টাকা করে কিন্তু অ্যাডজাস্ট করেছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে 20,000 টাকা অ্যাডজাস্ট করেছেন, আমরা যদি একটু আগে যে ফর্মুলাটা দেখেছিলাম, আমার তো এখানে মাসিক ভাড়াই হচ্ছে হচ্ছে 60,000, তাহলে এটা তো এই যে সমন্বয়ের টাকাটা তো এখানে ইনক্লুসিভ আছে। আমি কি এই কথাটা বুঝতে পারছি কিনা? তাহলে সমন্বয়ের টাকাটাকে আর জি স্যার। সমন্বয়ের টাকা তো আর আলাদা নাই, কারণ উনি তো দাদা 60,000 টাকা। একটু আমি একটু বুঝতে চাচ্ছিলাম বলুন। যে প্রতি মাসে যে 60,000 সেটা কি সমন্বয়টা এটার মধ্যে ইনক্লুসিভ নাকি না? আহ, সমন্বয় ছাড়া এখানে এই জিনিসটা আমি আসলে বুঝতে পারি না। একটু বলছে যদি না, বুঝাতেন আবার। এটা যখন আপনাকে মানে মাসিক 60,000 টাকা 60,000 টাকাই ভাড়া দিয়েছে, শব্দটা দেখেন, আচ্ছা। আমি বুঝাতে পেরেছি? উনি বলছে কি জুলাই মাস থেকে মাসিক 60,000 টাকাই ভাড়া দিয়েছেন। তাহলে আপনার সাথে আমার কন্ট্রাক্ট কত? 4,000 টাকা। 60,000 টাকা। কারণ আপনি তো 60,000 টাকায় 60,000 টাকায় কিন্তু ভাড়া দিয়েছেন, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে কন্ট্রাক্ট হচ্ছে 60,000 টাকা, ঠিক কিনা? এটা এই বুঝে ষাট গেছেন? হাজারের কন্ট্রাক্ট, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা যে আমি যে অগ্রিম এটা এটা টাকা আলাদা না। নিয়েছে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা। ও তাহলে এটার সমন্বয়টা। জি। হ্যাঁ, সমন্বয়টা আর আমার এখানে যদি দেখেন, আপনি যে কোশ্চেনটা করছেন একটু খেয়াল করার চেষ্টা করেন। মাসিক 60,000 টাকাই ভাড়া দিয়েছেন, ঠিক আছে? যদি আচ্ছা। এখানে যদি টুইস্টিংটা করতাম আমি, মানে আপনি এইটা তো ওই লাইনটা পড়ে তো বুঝে গেছে যে আমি ওই ফ্ল্যাট 60,000 টাকায় ভাড়া দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা। যদি জি। এখানে যদি একটু ঘুরে দিত আপনাকে, মানে আপনার আপনি যে যে প্রশ্নটাতে গেছেন ওই জায়গায় যদি একটু নিজেকে একটু অ্যানালাইসিস করেন, যদি উনি মাসিক 60,000 টাকা করে নগদ গ্রহণ করেছেন, তাহলে আচ্ছা, ভাড়া কত? আচ্ছা, আচ্ছা। আমি 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 বুঝাতে পারছি জিনিসটা? যদি এই নগদ শর্তে 60। মাসিক 60,000 টাকা নগদ গ্রহণ করেছেন, তাহলে তো নগদ গ্রহণ করেছেন মানে তো ইটস অ্যাডজাস্টেড অ্যামাউন্ট, মানে অ্যাডভান্স অ্যাডজাস্টেড অ্যামাউন্ট নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন বুঝে গেছে, ঠিক আছে? তাহলে আসি, তন্মধ্যে 2,40,000 টাকা উনি অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করেছেন। এই জন্য এছাড়াও তিনি প্রত্যেক ভাড়াটিয়ার নিকট থেকে 10 লক্ষ টাকা নিরাপত্তা জামানত গ্রহণ করেছেন। দেখেন, 8 লাখ টাকা উনি কি নিয়েছেন, অ্যাডভান্স নিয়েছেন, ঠিক আছে? 10 লক্ষ টাকা কি নিয়েছেন, 10 লক্ষ টাকা উনি সিকিউরিটি ডিপোজিট নিয়েছেন, ঠিক আছে? ওকে। জি। এগুলো কি আপনার ইনকামের সাথে যুক্ত হবে? এগুলো কি আপনার ইনকাম? না, এগুলি আহ, ধরেন আপনি আপনার ধরেন আপনার একটা ব্যালেন্স ভাড়া, শিটে যাবে। এক্স্যাক্টলি, এটা আপনার ইনকাম না। কারণ এগুলো তো উনি যখন চলে যাবে তখন তো আপনাকে এই সিকিউরিটি ডিপোজিটের মানিটা তো দিয়ে দিতে হবে, তো সুতরাং এটা তো আপনি আপনার ইনকামের সাথে যুক্ত করে ট্যাক্স দেওয়ার কোনো মানে হয় না, কোনো ট্যাক্সের ক্যালকুলেশন তো আসবে না, ঠিক কি না? আপনাকে জি, এই জিনিসগুলো টুইস্টে বুঝতে হবে যে অঙ্ক করলে হবে না, অঙ্ক আমি এখানে করে দেওয়া আছে। দেখেন অঙ্ক আমি তো জিনিসটাই উঠেই আনছি, কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে এই জিনিসটা এখানে আসবে, এই জিনিসটা এখানে আসবে না, সেই জিনিসটাই আহ, দৌড়িয়ে দেওয়ার জন্য জাস্ট আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে। তাহলে দুজন ভাড়াটিয়া থেকে উনি অ্যাডভান্স রিসিভ করেছেন 8 লাখ টাকা এবং সিকিউরিটি ডিপোজিট বাবু নিয়েছেন 10 লাখ টাকা করে। তাহলে সেই জিনিসগুলো ওনার জন্য লাইবিলিটি, ওনার জন্য কিন্তু এটা ইনকাম না, লায়াবিলিটি। লাইবিলিটি। এটা যখন আপনি উনি যখন চলে যাবে তখন কিন্তু আপনাকে আপনি দিতে বাধ্য, কারণ আপনার সাথে ওনার ওইরকম ডিট হয়েছে, ঠিক কি না? জি। আসেন এখন। ওকে, তাহলে এই দুইটা লাইবিলিটি আমি অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্টও আমার আর দরকার নেই। তাহলে পরপর এই তিনটা লাইনে তিনি সমন্বয়যোগ্য থেকে শুরু করে
গ্রহণ করেছেন পর্যন্ত আমার ইনকামে ইম্প্যাক্ট করতেছে না। ঠিক আছে? কেন করতেছে না আমি চেষ্টা করছি এইগুলো নিয়ে কথা বলতে, এই জিনিসটা আশা করি বুঝেছি। এখন আসেন, তিনি ভাড়ার সাথে পৌর কর বাবদ 24,000 টাকা, ভূমির খাজনা বাবদ 900 টাকা, গৃহ নির্মাণ বাবদ ব্যাংক সুদ 30,000 টাকা পরিশোধ করেছেন। ব্যাংক সুদ, দেখেন, ইনস্টলমেন্ট বলে নাই আপনাকে, আপনাকে সুদ বলেছে। ঠিক আছে? তাহলে আমার আয়টা কিভাবে হবে? তাহলে আসি এখন, 14,40,000 টাকা এটা বুঝেছি আমরা। আর যেহেতু এখানে এগুলো আবাসিক ভাড়া দিয়েছে, এখানে শব্দটা আছে আবাসিক ভাড়া, তাহলে 25% ভাড়ার উপরে 25%, সেটা আমরা দেখেছি, আমরা একটু আগে পড়লাম। আর পৌরকর, দেখেন পৌরকর কত, পৌরকর হচ্ছে, পৌরকর দিয়েছে কত, 24,000। 24,000, জি তো চব্বিশ এটা হাজার তো পৌরকর দিয়েছে তো পুরো বিল্ডিং এর জন্য, যেটা তো উনি থাকায় সেটা সহ। জি। তো তাহলে উনার দ্বিতীয় তলা তৃতীয় তলা ভাড়া দিয়েছে, নিচতলা উনি থাকে, তাহলে 3টা ফ্লোর, 3 ভাগে 2 ভাগ, এটা কি বুঝে গেছে কেন হয়েছে? দুই ভাই, দুইটা এই আমি বুঝে, এই আবাসিকের জিনিস, জন্য ভাড়া দিয়েছি। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটাই বুঝতে হবে, আর কিছুই না। একটুকু বুঝতে পারলে অঙ্ক শেষ, আপনি বুঝতে, আপনি নিজের আবার এবার নিজে যে করতে পারবেন। তাহলে পৌরকরটা বাদ যাবে 3 ভাগে 2 ভাগ, ভূমি রাজস্বটা বাদ যাবে 3 ভাগে 2 ভাগ, আর সুদ, ওই যে 30,000 টাকা সুদ দিছিল, এটা 3 ভাগে 2 ভাগ, টোটাল মিলে ওনার এই যে 3,60,000, 16,600, আর এখানে 20,000, টোটাল মিলে 3,96,600 বাদ যাবে। অর্থাৎ গৃহ সম্পত্তি খাতে ওনার নিট আয় হচ্ছে 10,43,400 টাকা। তাহলে দেখেন এখানে একটু ওই যে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেটা কিন্তু ক্লারিফিকেশন এখানে দিয়ে দিচ্ছে, যে শাইলাজি সমন্বয়যোগ্য অগ্রিম গ্রহণ করেছেন 16 লাখ টাকা, দুইজন থেকে 8 লাখ টাকা করে, 16 লাখ টাকা। তার মধ্যে থেকে উনি 20,000 টাকা ভাড়া মূল্য, 20,000 টাকা ভাড়া মূল্য হিসেবে প্রাপ্ত 60,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত করে প্রতি মাসে সমন্বয় করেছেন। তাহলে সারা বছরের সমন্বয় হচ্ছে 20,000 গুণ 12 গুণ 2, দুইটা ফ্ল্যাটের জন্য 4,80,000 টাকা। তাহলে উনার বাকি থাকে কত, 16 লাখ থেকে 4,80,000 বাদ দিলে 11,20,000 টাকা। এখন মানে ভাড়াটিয়ারা ওনার কাছ থেকে পাবে। আর সিকিউরিটি ডিপোজিট আছে 20 লক্ষ টাকা, তাহলে 20 লক্ষ প্লাস 11,20,000, টোটাল মিলে 31,20,000 উনি কিন্তু ওই যে ভাড়াটিয়ার কাছ থেকে নিয়ে রেখে দিয়েছেন, যেটা উনার আসলে ইনকাম নয়, সেটা উনার কি, কাইন্ড অফ লাইবিলিটি। তখন উনি পরিসম্পদ দায় বিবরণীতে উনি এই লাইবিলিটি হিসেবে এটা প্রদর্শন করবেন। এটার ক্ষেত্রে কোনো আয়ের কোনো ইম্প্যাক্ট নাই। আমি এই অঙ্কটাকে ওই যে আপনাদের ইয়েতে নিয়ে যাব, আবার টাইম শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আমি হয়তো শেষ করে দিব। এই এই অঙ্কটাকে আমি আপনাদের ওই যে মিস্টার মাসুদ পারভেজের সাথে নিয়ে যাব আস্তে আস্তে। ঠিক আছে? তাতে পুরোটা একটা অঙ্ক হয়। তো এখানে একটা জিনিস বলা হচ্ছে, এক বা একাধিক ভাড়াটিয়ার নিকট থেকে বাড়ি ভাড়া বাবদ মাসিক সর্বমোট 25,000 টাকার বেশি প্রাপ্ত হলে, এই জিনিসটা আমরা জানি, এটা ওখানে বলে দেওয়া আছে যে প্রাপ্ত ভাড়া বাড়ির মালিককে অবশ্যই ব্যাংক হিসাবের মাধ্যমে জমা করতে হবে। সেটাই, সে বিধানটা মনে রাখতে হবে। যদি এটা পরিপালন না করেন তাহলে ও যে টাকাটা আসবে তার উপরে 50% অথবা ন্যূনতম 5,000 টাকা, যেটা বেশি হবে সেটা জরিমানা আরোপ করা হবে যদি ব্যাংকের মাধ্যমে না নেন। আর কোনো করদাতার ব্যবসা থেকে আয় থাকলে সেটা আলাদাভাবে ওই যে প্রদেয় অর্থ অবশ্যই ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে, অন্যথায় প্রদত্ত ভাড়া তার ব্যবসায়িক খরচ হিসেবে বিবেচিত হবে না। এটা আমরা যখন ধারা ওই যে ব্যবসায়িক ব্যবসা খাতে আয় পরিচালনা করব সেখানে স্পষ্ট আছে যে ট্রানজেকশন গুলো অবশ্যই ব্যাংকের মাধ্যমে হতে হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা এখানে শুধু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই যে 25,000 টাকার বেশি হলে অবশ্যই ব্যাংকের মাধ্যমে করতে হবে সেই জিনিসটার জন্য। এই ছিল আজকের আয়োজন। আসলে আমি মানে জাস্ট টাচে রাখার জন্য এটা ছোট্ট একটা ক্লাস, চেষ্টা করছি যে জিনিসগুলো উপস্থাপন করার জন্য। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর আপনারা কমেন্ট বক্সে লিখিয়েন যে আমার ওই যে ইউটিউবের চ্যানেল কমেন্ট বক্সে কোনো কোশ্চেন থাকলে লিখিয়েন, ওগুলো দিয়ে আমি তাহলে কোশ্চেন আরো কিছু যদি আপনাদের কোশ্চেন অনুযায়ী আহ, দরকার হয় তখন ওইরকম ক্লাস সাজানোর চেষ্টা করুন। স্যার, বলেন। স্যার এখানে যদি বার্ষিক মূল্য থাকতো তাহলে সেটাও কি প্রপোর্শনাল ভাবে আসতো না? হ্যাঁ, হ্যাঁ, বলেন। বার্ষিক মূল্য দেওয়া থাকে না?
বার্ষিক হ্যাঁ মূল্য থাকলে হ্যাঁ সেটা হ্যাঁ 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 প্রপোর্শনাল হ্যাঁ হ্যাঁ ভাবে হ্যাঁ আসতো হ্যাঁ। না? বুঝছি বুঝছি, আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে ওখানে তো 60,000 টাকা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি বার্ষিক মূল্য দেওয়া থাকতো 80,000 টাকা, তাহলে আমাকে ওইভাবে কনসিডার করতে হতো, এটাই তো বলতে চাচ্ছেন? জি স্যার, হ্যাঁ, ওকে, এটা এভাবে কনসিডার সেটাই। করতে হবে। এটা এই এক্সাম্পলটা, ওটা তো আমরা আইনে পড়ছি, এখন এক্সাম্পলটা এভাবে ডিরেক্টলি দেওয়া আছে বলে আমরা হয়তো এইভাবে মানে কনসিডার করছি আর কি। ঠিক আছে। দাদা বার্ষিক জি মূল্য স্যার। যদি দেওয়া থাকে তাহলে হুম। বার্ষিক মূল্য, আর আমি যে প্রতি মাসে যে ভাড়া ভাড়াটের কাছ থেকে যেটা আমার ভাড়া ভাড়া মূল্য। চুক্তি হয়েছিল, এই দুইটার মধ্যে যেটা বেশি সেটা নিব। হ্যাঁ, সেটা যেটা বেশি সেটা, হুইচ এভার ইজ হায়ার। জি, ওকে, থ্যাংক ইউ। আপনারা কিন্তু ওই যে আয়কর পরিপত্র আর আয়কর নির্দেশিকা দুইটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করেন, এগুলো থেকে আসবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। স্যার থ্যাংক একটা ইউ। প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। থ্যাংক ইউ। স্যার আগে ওই যে মেরামত খরচ দেওয়া থাকলে ধরেন 25% চাইতো, ওটা কম হইলে আবার যোগ করে দিত, যে ওটা কি এখন আর আছে নাকি? বুঝি নাই, বুঝি নাই, আবার একটু বলেন, আমি বুঝি নাই, কি বলছিলেন? ধরেন ওই 25% যে মেরামত খরচ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা হইলো যে 25,000 টাকা, কিন্তু আপনার মেরামত খরচ অনেক সময় অঙ্ক দেয় যে 10,000 টাকা, যে 15,000 টাকা, এগুলা তো আগে না না, আনঅ্যালোকেটেড এগুলো আমি রেভিনিউ বলি, দিয়ে যোগ মেরামত করে খরচ দিত। দেওয়া থাকলো, মেরামত খরচ এটা আপনাকে একটু অঙ্কগুলোতে আপনাকে ইয়ে করার জন্য করা হচ্ছে, কিন্তু আপনার তো আইনেই আছে 25% বা 30%, ঠিক আছে।